এদিকে এই ঘটনার প্রতিবাদে এবং এই ঘটনার বিচার চেয়ে ন্যাশনাল মেডিকেল কলেজ সেখানে কর্মবিরতি, সেই কর্মবিরতির ছবি আপনাদের একবার দেখাতে চাইব। ন্যাশনাল মেডিকেল কলেজে সেখানে কর্মবিরতি চলছে, ডাক্তারদের সিনিয়র ডাক্তাররা চিকিৎসা চালাচ্ছেন, তবে পড়ুয়ারা, ডাক্তারি পড়ুয়ারা যারা রয়েছেন তারা কর্মবিরতিতে রয়েছেন এবং তাদের সব দাবি না মানা হলে কর্মবিরতি চালিয়ে যাবেন বলে আন্দোলনকারীদের দাবি। এটা ওদের থেকে নয়, তিনার ব্যাপারে এর আগে অনেক ঘটনা ঘটেছে। তিনার আমরা চাইবো তিনি জায়গাতে বেরিয়ে আসুক এবং তিনি যেখানে গেছেন সেখানে কোনো ঘটনা ঘটিয়েছেন। তো আমরা চাইবো এই যে ধর্ষণ করে যে মার্ডার করা হয়েছে এখানে যে কোনো কাউকে মুরগির মতো সাজিয়ে দোষী না করে যারা উপযুক্ত শাস্তির যোগ্য সবাইকে শাস্তি দেওয়া, এমন ঘটনা পুনরায় না ঘটে সেটা চাইছি। মূল দাবি হচ্ছে আমাদের যে দিদি কারোর বোন তার জাস্টিস, এটা হচ্ছে আমাদের মূল দাবি। আর মূল দাবি থেকে সরে গিয়ে অন্যতম দাবি হচ্ছে প্রিন্সিপালের পদত্যাগ, যেটা অলরেডি হয়েছে। এটা আমাদের একটা সফলতা, বাট আমাদের সম্পূর্ণ সফলতা তখনই হবে যখন আমাদের দিদির জন্য জাস্টিস পাবো। আমরা খুব খুশি যে আমাদের আন্দোলনটা আস্তে আস্তে সাফল্যের দিকে যাচ্ছে এবং আমরা এই আন্দোলন চালিয়ে যাব যতদিন না আমাদের যা যা দাবি আছে সবটা পূরণ হচ্ছে। আমাদের কি এই কর্মবিরতির ফলে পরিষেবা কি ব্যাহত থাকছে? আমাদের কিছুই পরিষেবা বন্ধ নেই, আমাদের এমার্জেন্সি পরিষেবা চালু আছে, শুধু আমরা যারা জুনিয়র ডাক্তাররা তারা কোনো পরিষেবা দিতে পারছি না। কর্মবিরতি চলছে কল্যাণী জেএনএমেও, তবে সেখানে পরিষেবা স্বাভাবিক রেখেই, যাতে পরিষেবা ব্যাহত না হয় সেদিকে নজর রেখেই চলছে কর্মবিরতি। রঞ্জিত প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন সরাসরি। রঞ্জিত, পরিষেবা স্বাভাবিক রেখে কিভাবে কর্মবিরতি? দেখো, এই জেএনএম হাসপাতালে কিন্তু যারা রয়েছে আন্দোলনকারী মেডিকেল পড়ুয়া থেকে যারা ইন্টার্ন রয়েছে বা স্টাফ রয়েছে তারা প্রত্যেকেই কিন্তু গত 3 দিন ধরে এখানে অবস্থান করে তাদের যে আন্দোলন সেই আন্দোলন কিন্তু অব্যাহত। এবং এই মুহূর্তে করলেন জেএনএম হাসপাতালে যে বহির্বিভাগ পরিষেবা সম্পূর্ণ বন্ধ রয়েছে সকাল থেকে। যদিও আন্দোলনকারী যারা দাবি রয়েছে যাতে রোগীদের কোনো সমস্যা না হয় তার জন্য জরুরি বিভাগ যেমন চালু রয়েছে, পাশাপাশি প্রয়োজন পড়লে তারা আন্দোলন মঞ্চ থেকেই তারা চিকিৎসা পরিষেবা চালিয়ে যাবে। তো জানি কি যে নির্যাতিতা যে এখানে যে নির্যাতিতা তার কিন্তু মেডিকেলের পড়ুয়া, তার জীবন কিন্তু শুরু এখান থেকে। কারণ 2011 সালে তিনি এই কলেজে ভর্তি হয়েছিলেন, এখান থেকেই তার 2016 সাল পর্যন্ত তিনি MBBS পাস করেন, ইন্টার্নশিপ করেন, পাশাপাশি ডেমনস্ট্রেটরও ছিলেন। তারপরে অন্যত্র চলে যাওয়া, পাশাপাশি স্বাভাবিকভাবেই তার মৃত্যু নিয়ে কিন্তু একটা আলাদা আবেগ তৈরি হয়েছে এই কলেজের ছাত্রছাত্রীদের মধ্যে, যে তাদের প্রাক্তন দিদির সাথে এই ধরনের ঘটনা। স্বাভাবিকভাবে তারা যে দাবি তুলছে তাদের যতক্ষণ দাবি না মানা হবে তারা আন্দোলন চালিয়ে যাবে। এখনও পর্যন্ত তারা অবস্থান করছে। মেডিকেল পড়ুয়া থেকে ইন্টার্নশিপ যারা রয়েছে প্রত্যেকে কিন্তু আন্দোলনে অংশগ্রহণ করেছে, যদিও পরিষেবা স্বাভাবিক রাখার চেষ্টা করছে অন্যভাবে। কারণ জরুরি বিভাগে অনেক রোগী আসছে, তাদের যদি চিকিৎসা কোনো সমস্যা নয় সেদিকটা কিন্তু খেয়াল রাখা হচ্ছে। অন্যদিকে সেক্ষেত্রে যদি আরও প্রয়োজন পড়ে সেক্ষেত্রে মঞ্চ থেকে তারাই কিন্তু চিকিৎসা চালাবে তারা দাবি করছে। এখনো পর্যন্ত আন্দোলন চলছে। যতক্ষণ প্রত্যেকটা মেডিকেল কলেজে, প্রত্যেকটা রুরাল হাসপাতালে যেন প্রপার সিকিউরিটি থাকে এবং প্রপার CCTV ক্যামেরা থাকে। যে জিনিসটা ঘটিয়েছে, যে দোষী, উইদিন 1 উইকের মধ্যে হচ্ছে ফার্স্ট ট্রায়াল করে যেন হচ্ছে ফাঁসি সাজা দেওয়া হয়। যে জাস্টিস মাস্ট বি সার্ভ, জাস্টিসটা দেওয়া উচিত, সেই সিকিউরিটিটাও আপগ্রেড করা উচিত। কোথাও না কোথাও সিকিউরিটিটা ল্যাকিং আছে। আমরা চাই না ভবিষ্যতে এরকম কোনোই মা, বোন বা দিদি আমাদেরকে ছেড়ে চলে যাক, যে জাস্টিসটা যেন সার্ভ হয়। একই রকম ভাবে নিরাপত্তার দাবিতে বর্ধমান হাসপাতালে কর্মবিরতি, তবে জরুরি বিভাগের পরিষেবা চালু রেখে এই কর্মবিরতি চলছে। শরদিন্দু প্রতিনিধি আমার সঙ্গে সরাসরি রয়েছে। শরদিন্দু, কি অবস্থা হাসপাতাল চত্বরে? অতনু, দেখো যে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে 3 দিন ধরে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি চলছে, তার সঙ্গে এখন সামিল হয়েছে নার্সিং স্টুডেন্ট, নার্সিং স্টাফরাও। তোমাদের দেখাচ্ছি, দেখো সেই ছবিটাই, যে নার্সিং স্টুডেন্টরাও তারাও এই কর্মসূচিতে অংশ নিয়েছে। আপনারা কি চাইছেন? আমরা শুধু জাস্টিস চাইছি, ন্যায় চাই, আর কিচ্ছু না। অপরাধী শাস্তি পাক, আমরা এটাই চাই। গত 3 দিন ধরে এই বিচার থেমে আছে, তো এই জন্য শাস্তি বাধ্যতামূলক। যে এই কাজ করেছে তার শাস্তি চাই এবং প্রত্যেকটা স্বাস্থ্যকর্মীর নিরাপত্তা দেখতে হবে। ডিউটি চলাকালীন নিরাপত্তা চাই, প্রত্যেকটা স্বাস্থ্যকর্মীর নিরাপত্তা দরকার। যেখানে সবাই মানুষকে বাঁচাচ্ছে সেখানে যদি একটা হসপিটালে স্বাস্থ্যকর্মী রেপ হয় তাহলে নিরাপত্তা কোথায়? নিরাপত্তা না থাকলে ডিউটি কি করে করব? পরিষেবা দিই, তাই আমাদের সিকিউরিটিটা কোথায়? আমরা কি করে বুঝবো যে আমরা নিরাপত্তা আছি? একটু জানতে চাইবো, বহু দূর থেকে মানুষ আসেন এখানে আউটডোরে,
আউটডোর কি খোলা রয়েছে? দেখো, আউটডোর খোলা রয়েছে, ইনডোর খোলা রয়েছে, সেখানে সিনিয়র ডাক্তাররা আছেন। এখন পর্যন্ত আউটডোর বা ইনডোরে পরিষেবা ব্যাহত হচ্ছে না। তবে যেহেতু এই হাসপাতালে জুনিয়র ডাক্তাররাই সবচেয়ে বেশি পরিষেবাটা দেন, তাই কিন্তু একটা উদ্বেগ কাজ করছে রোগীর আত্মীয়দের মধ্যে। তবে এখনো পর্যন্ত আউটডোর পরিষেবা চালু রয়েছে, সকাল থেকে আউটডোর পরিষেবা চলছে, ইনডোর পরিষেবাও ব্যাহত হচ্ছে না, ইনডোর পরিষেবাও কাজ চলছে, এমনটাই হাসপাতাল কর্তৃপক্ষ দাবি করছে। অতনু, ধন্যবাদ। এদিকে এই ঘটনায় সিবিআই চেয়ে হাইকোর্টে মামলা, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। হাইকোর্ট চত্বর থেকে রয়েছে আমার প্রতিনিধি অর্ণব রয়েছেন। অর্ণব, একটু বিস্তারিত জানতে চাইবো। হাইকোর্টের শুভেন্দু অধিকারী প্রধান বিচারপতির বেঞ্চে মামলা দায়ের করেছেন সিবিআই চেয়ে, আরজি করের ঘটনার সিবিআই চেয়ে। অর্ণব, দেখুন, সিবিআই তদন্ত একই সঙ্গে ক্ষতিপূরণ এবং একই সঙ্গে রাজ্য জুড়ে এই স্বাস্থ্য বিভিন্ন কর্মী যারা রয়েছেন, মুখ্য নার্স বা মহিলা চিকিৎসক, তাদের নিরাপত্তার বিষয়টিও যাতে যাতে দেখা হয়, তার জন্য একটা গাইডলাইন তৈরি করা হোক, এইরকম একগুচ্ছ আবেদন নিয়ে শুভেন্দু অধিকারী জনস্বার্থ মামলা দায়ের করলেন। একই সঙ্গে আরো 3 থেকে 4টি জনস্বার্থ মামলা দায়ের হয়েছে এবং সব মামলারই কম বেশি আবেদন, কমন আবেদন, সাধারণ আবেদন একটি, সেটা সিবিআই তদন্ত, ক্ষতিপূরণ। একই সঙ্গে যেমন আইনজীবী কৌস্তব বাগচি বিজেপি নেতা, তিনি মামলায় আলাদা করে আবেদন রেখেছেন যে ওই কলেজের অর্থাৎ আরজি কর হাসপাতালের যিনি প্রিন্সিপাল আজ পদত্যাগ করেছেন বলে শোনা যাচ্ছে, তিনি বলছেন এর পাশাপাশি আরো যারা ছিলেন অর্থাৎ চেস ডিপার্টমেন্টের এইচওডি, তাদেরকেও অভিযুক্ত হিসেবে মামলায় গাঁথা হোক, এই আবেদনও করা হয়েছে জনস্বার্থ মামলায়। সব মিলিয়ে সবাই কি, সব পক্ষ কি, প্রধান বিচারপতি ডিএস দিবাক নামের ডিভিশন বেঞ্চ জনস্বার্থ মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন এবং এই মামলা দায়েরের প্রক্রিয়া আজকের মধ্যে সম্পূর্ণ হলে কালকে সমস্ত মামলাগুলির একযোগে শুনানি হবে, এমনটা জানিয়েছেন প্রধান বিচারপতি। আচ্ছা, আর এই ঘটনায় গ্রেপ্তার সঞ্জয়, সেই সঞ্জয়ের একের পর এক কীর্তি এবার সামনে আসছে। ঠিক কি কি? তার মধ্যে বধূ নির্যাতন রয়েছে, তার মধ্যে লুকিয়ে বিয়ে করা রয়েছে। তো কি কি অভিযোগ উঠছে তার বিরুদ্ধে? আমার সঙ্গে অর্পিতা রয়েছে প্রতিনিধি, সরাসরি কথা বলবো একবার। অর্পিতা, দেখো, আরজি করে এই ছাত্রীকে ধর্ষণ এবং খুনের ঘটনায় ধৃত অভিযুক্ত সঞ্জয় রায়, সেই সঞ্জয় রায়ের নাম কিন্তু কলকাতা পুলিশের খাতায় এই প্রথম নয়। এর আগেও তার নামে অভিযোগ হয়েছিল। 2022 সালে 4 আগস্ট কালীঘাট থানায় একটি অভিযোগ দায়ের করা হয়, কারণ তার শ্বশুরবাড়ির পক্ষ থেকে সেই অভিযোগ করা হয়। সেখানে কিন্তু মূলত গৃহবধূ নির্যাতন করা হয় বলে অভিযোগ, কিন্তু সেই ঘটনাতে পুলিশ নামমাত্র একটি শুধু জিডি করে সেখান থেকে তাকে ছেড়ে দেয়। এবং এই যে শুধুমাত্র জিডি এন্ট্রি করা হয়েছিল, পরবর্তীকালে কোনো এফআইআর বা কোনো ব্যবস্থা নেয়নি বলে পরিবারের সদস্যদের দাবি। সঞ্জয়ের শ্বশুরবাড়ির সদস্যরা জানাচ্ছেন তাদের মারাত্মক অভিযোগ। তারা বলছেন প্রথম বিয়ের কথা গোপন করেই সঞ্জয় তার দ্বিতীয় যাকে তিনি বিয়ে করেছিলেন, দ্বিতীয় স্ত্রীকে, সেখানে কিন্তু প্রথম স্ত্রীর কথা বা প্রথম যে বিয়ে ছিল তার সেই কথা তিনি জানাননি। শুধু তাই নয়, যিনি নির্যাতিতা বা যার মৃত্যু হয়েছে, যে চিকিৎসক ছাত্রীর, তিনি বা তার যেভাবে মৃত্যু হয়েছে সেও তো তারই মেয়ের মতন। তার মেয়ে অর্থাৎ সঞ্জয়ের যে দ্বিতীয় স্ত্রী, তার যে শাশুড়ি, সেই শাশুড়ি কিন্তু তার দাবি যে তার মেয়েকে চরম অত্যাচার করা হতো। অর্থাৎ বিয়ের 6 মাসের মধ্যে 2022 সালে 10ই ফেব্রুয়ারি তার বিয়ে হয় সঞ্জয়ের সঙ্গে তার স্ত্রীর, এবং তারপরে বিয়ের 6 মাসের মধ্যে অকথ্য অত্যাচারে 4 আগস্ট 2022 সালে সেখানে কিন্তু তারপরেই তাকে সেখানে একটি অভিযোগ দায়ের করা হয় কালীঘাট থানায়, শুধুমাত্র একটি জিডি করে তাকে ছেড়ে দেওয়া হয়। এরপর তার স্ত্রীর ক্যান্সার ধরা পড়ে, কিন্তু সেখানে কোনো রকম কোনো ট্রিটমেন্ট করা হয়নি। তাই তার স্ত্রী চরম অত্যাচার সহ্য করতে না পেরে তার বাপের বাড়িতে চলে আসে। বাপের বাড়ির সদস্যরাই পুরো বিষয়টা তারা দেখতেন এবং চিকিৎসার ব্যয়ভার বহন করতেন। শেষ পর্যন্ত 2023 সালে 10ই আগস্ট কিন্তু তার মৃত্যু হয়। অর্থাৎ এই ঘটনাতে কিন্তু তারাও চাইছে সঞ্জয় যাতে কঠিন থেকে কঠিনতম যাতে শাস্তি হয়। তারা বলছেন পুলিশ যদি তখন অ্যাক্টিভ হতো তাহলে হয়তো আজকে এই দিনটা দেখতে হতো না। ধন্যবাদ অর্পিতা। ওই মারধর করতো, মদ খেয়ে আসতো, বোনকে মারতো, বোন আমাদেরকে জানিয়েছিল। তারপর থেকে ওর সাথে আর কোনো নেই, আমাদের মরার পর থেকে কোনো কন্ট্যাক্ট নেই ওর সাথে। আপনার বোনের যখন বিয়ে হয় তখন কি আপনারা জানতেন যে ও কিসে কাজ করে বা কোথায় কাজ করে? ওর আগে বিয়ে ছিল? সে বলেছিল পুলিশে চাকরি করি। বিয়ের কথা সেটা আমরা পরে জানতে পেরেছি, বিয়ের পরে। সে তো শাস্তি ওকে দিতেই হবে, এইভাবে যা করেছে। হ্যাঁ, অনেক কষ্ট পেয়েছে আমার দিদি।
হয়েছিল? মেয়ে যখন মারধর করতো মেয়ে আমাকে কেঁদে কেঁদে বলতো যে আমাকে এমনি মেরেছে, গয়না নিয়ে নিয়েছে, এ করেছে, ও ব্যাপক করেছে। অত্যাচার করতো? হ্যাঁ, আচ্ছা, তারপর? অত্যাচার খুব করতো। তারপরে আমি খবর পেয়েছি তো আমি থানায় জানালাম, কালীঘাট থানায়। রাত্রিবেলা 2টোর সময় এমনি। 2022 সালে? হ্যাঁ, তারপর? থানায় 2বার জানিয়েছি, কোনো কিছু করা শুনবাই নেই। কেন? কি জানি, পুলিশ বলেই কি? হ্যাঁ, ওনার মেয়ে মানে আমার মেয়ে, ওর যা কষ্ট হয়েছে আমার মেয়েও কষ্ট হয়েছে। এই যে অত্যাচারী করলো, এ খারাপ করলো। সেদিন রাতে আর্জি করে ঠিক কি হয়েছিল বলতে পারবেন তারা যারা সেদিন ডিউটিতে ছিলেন। এরকমই 4 জনকে লালবাজারে ডেকে পাঠানো হয়েছে তদন্তের জন্য, তাদের বয়ান রেকর্ড করা হবে। কি হয়েছিল, তারা কি দেখেছিলেন, তারা কি জানেন, তারা কি শুনেছেন, সেই সব কিছু জানতে চাওয়া হবে তাদের থেকে। অমিত রয়েছেন আমার সঙ্গে প্রতিনিধি সরাসরি। অমিত, এই 4 জন কারা? একেবারে দেখো, 3 জন জুনিয়র ডক্টর এবং একজন হচ্ছে হাউস স্টাফ, মোট 4 জনকে তলব করা হয়েছে কলকাতা পুলিশের তরফে। যে তদন্তকারী অফিসার রয়েছেন তারা এই 4 জনের বয়ান রেকর্ড করতে চাইছেন, কারণ ঘটনার রাতে নির্যাতিতার সাথে অন ডিউটিতে এরা 4 জন, অর্থাৎ 3 জন জুনিয়র ডাক্তার এবং একজন হাউস স্টাফ, এই 4 জন ডাক্তার ছিলেন। তারা একসাথে খাওয়া দাওয়া করেছিলেন, এমনকি খাওয়া দাওয়ার আগে তারা সেখানে অলিম্পিক গেম সেখানে তারা দেখেছেন এবং তারপর রাতে 2টোর পরে নির্যাতিতা তরুণী ঘুমোতে চলে যান সেমিনার রুমে। সেক্ষেত্রে 4 জন যেহেতু তার আগে ঘটনার আগের সময়টা তারা একসাথে ছিলেন, সেই সময়ে কোন রকম অসংলগ্ন কিছু তারা লক্ষ্য করেছিলেন কিনা বা অভিযুক্তের সাথে কোনো গন্ডগোলের কোনো ঘটনা ঘটেছিল কিনা, এই বিষয়গুলো কিন্তু জানার চেষ্টা করছে তদন্তকারী আধিকারিকরা। এই জায়গা থেকে 4 জনকে তলব করা হয়েছে, তাদের স্টেটমেন্ট রেকর্ড করা হবে এমনটা কিন্তু পুলিশ সূত্রে খবর। ধন্যবাদ। এদিকে এই ঘটনার যেখানে হয়েছে অর্থাৎ ওই সেমিনার রুম এবং তার আশপাশের এলাকা আজ তারা ঘুরে দেখে, পুলিশের একটা টিম তারা ঘুরে দেখে এবং সেখান থেকে যদি কোনো রকম কোনো সূত্র মেলে সেই সন্ধানে রয়েছে এই টিম। সেমিনার রুম, তার লাগোয়া এলাকা, পুলিশের একটি বিশেষ টিম আজ ঘুরে দেখে। আর্জি করের ঘটনার প্রেক্ষিতে কর্মবিরতি, আন্দোলন, প্রতিবাদ করে এই সব কিছু নজরে রয়েছে প্রশাসনের। আর তাই মুখ্য সচিব আজ বৈঠকে বসছেন বিকেলে। কিন্তু এই বৈঠকে মুখ্য সচিবের সঙ্গে কারা থাকবেন, মূলত কি কি বিষয়ে আলোচনা হবে এই বৈঠকে জানবো। সোমরাজ আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি। সোমরাজ, এবার বিকেল 4:30 থেকে মুখ্য সচিব বিবি গোপালিকা একটি বৈঠক ডেকেছেন, জরুরি বৈঠক। এই বৈঠকে সব জেলা শাসকরা উপস্থিত থাকবেন। মনে করা হচ্ছে সেই বৈঠকে রাজ্যের যে বিভিন্ন হাসপাতাল, সরকারি হাসপাতালগুলিতে কর্মবিরতি চলছে জুনিয়র ডাক্তারদের ডাকে, সেই কর্মবিরতি নিয়েই আলোচনা করতে পারেন। সরকারি হাসপাতালগুলির কি পরিস্থিতি তা পর্যালোচনা করতে পারেন মুখ্য সচিব বলেই মনে করা হচ্ছে। পাশাপাশি বন্যা পরিস্থিতি এবং পুজো নিয়েও মুখ্য সচিব বিবি গোপালিকায় আলোচনা করবেন বলেই নবান্ন সূত্রে খবর। বিকেল 4:30 থেকে সব জেলা শাসকদের এই বৈঠকে ভার্চুয়ালি উপস্থিত থাকতে বলা হয়েছে, তেমনটাই নবান্ন সূত্রে জানা যাচ্ছে। পদত্যাগে খুশি। আমার সঙ্গে রৌনক রয়েছেন প্রতিনিধি সরাসরি, যেখানে বিক্ষোভ দেখাচ্ছেন, আন্দোলন করছেন সেই পড়ুয়াদের সঙ্গে, সেখান থেকে রয়েছেন রৌনক। এবার পড়ুয়ারা কি বলছেন? দেখো, একেবারেই আরজি কলেজের সামনে যত সময় গড়াচ্ছে তাদের আন্দোলন কিন্তু তীব্র থেকে তীব্রতর পর্যায়ে যাচ্ছে এবং তাদের চাপে যে প্রিন্সিপালের যে পদ থেকে সরে আসা সেটা তারা মেনে নিলেও তাদের একাধিক এখনো দাবি, যে দাবিতে তারা কিন্তু এখনো আন্দোলনরত রয়েছে। তারা বলছে যে শুধুমাত্র প্রিন্সিপাল বা অধ্যক্ষর পদ থেকে সরে আসা নয়, এছাড়াও বিভিন্ন বিভাগে চেস ডিপার্টমেন্টের যিনি দায়িত্ব রয়েছে তার পদ থেকে সরে আসা এবং পিএম রিপোর্ট তাদের কাছে প্রকাশ্যে আনতে হবে, এইরকম দাবি নিয়ে কিন্তু তারা এখনো আন্দোলনরত রয়েছে। আমরা কথা বলবার চেষ্টা করবো তাদের সঙ্গেই। আপনি শেষমেশ অধ্যক্ষ পদ থেকে সরে গেলেন, এরপর কি দাবি এখনো? এই মন্তব্য নিয়ে আমরা কোনো মন্তব্য করতে চাই না। এই জিনিস নিয়ে এই যে এরকম একটা ঘটনা, দীর্ঘক্ষণ ধরে আপনি আন্দোলন করতে দাবি রাখছে।
আমরা এটাই দাবি রাখছি যে নিরপেক্ষভাবে তদন্ত হোক, কোনো পলিটিক্যাল পার্টি বা কোনো অন্য কিছু এর মধ্যে কোনো ইনভলভ যেন না হয়। যেমন এর আগের যদি মানে যা আমরা দেখেছি যে অনেক ঘটনা এভাবে ধামাচাপা পড়ে গেছে, এই ঘটনাটা কোনোভাবেই ধামাচাপা যেন না পড়ে। এই নিরপেক্ষভাবে আমরা সবসময় চাইবো যাতে একদম নিরপেক্ষভাবে জাস্টিস আসে। তারা কিন্তু দাবি রাখছেন যে নিরপেক্ষভাবে তদন্ত করতে হবে এবং পিএম রিপোর্টটা কিন্তু অবিলম্বে প্রকাশ্যে আনতে হবে তাদের সামনে। শুধু তাই নয়, এই আন্দোলন কিন্তু তারা আরো বৃহত্তর পর্যায়ে নিয়ে যাবে। ইতিমধ্যে তুমি জানো যে শুধু পশ্চিমবঙ্গের মধ্যে আন্দোলন কিন্তু সীমাবদ্ধ নেই, দেশের বিভিন্ন জায়গায় এই আরজি কলেজ যে ঘটনা তার রেশ ছড়িয়েছে এবং আরজি কর মেডিকেল কলেজ যে হাসপাতাল তার সামনে কিন্তু প্রচুর ডাক্তার থেকে শুরু করে ডাক্তারি পড়ুয়া যারা রয়েছেন তারা ইতিমধ্যে আন্দোলনরত রয়েছেন। যদিও বা আজকে এই হাসপাতালের যিনি প্রিন্সিপাল ছিলেন, এই কলেজের যিনি প্রিন্সিপাল ছিলেন সন্দীপ ঘোষ, তিনি কিন্তু পদত্যাগ করেছেন। কিন্তু তিনি পদত্যাগ করলেও তাদের আন্দোলন কোনো মতে ধীর হচ্ছে না এবং তাদের আন্দোলনের রেশ কোনো মতে কমে আসছে না। তারা কিন্তু তীব্রতর আন্দোলনের ডাক দিচ্ছে, কারণ তাদের দাবি নিরপেক্ষ তদন্ত এবং উচ্চ পর্যায়ে বিচার বিভাগীয় তদন্ত করতে হবে এই ঘটনার। শুধু তাই নয়, পুলিশ যে তদন্ত করছে এবং যে পিএম রিপোর্ট থেকে শুরু করে সিসিটিভি ক্যামেরা ফুটেজ তাও কিন্তু ডাক্তার এবং ডাক্তারি পড়ুয়া যারা আন্দোলনরত রয়েছে তাদের সামনে নিয়ে আসতে হবে এবং নিরপেক্ষ তদন্ত করে এর একটা বিচার দিতে হবে এবং যাতে একেবারে চরম পর্যায়ে শাস্তি দেওয়া হয় দোষীদের এবং এর পেছনে আরো কারা যুক্ত সেই বিষয়ে কিন্তু অতি অবিলম্বে তাদের সামনে প্রকাশ করতে হবে। যতক্ষণ না তা করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এখানেই আন্দোলনরত রইবে। শুধু আরজি কর মেডিকেল কলেজ নয়, রাজ্যের বিভিন্ন মেডিকেল ধন্যবাদ ধন্যবাদ। এবং আরজি করের এই আন্দোলন নিয়ে বিকেলে মুখ্য সচিবের গুরুত্বপূর্ণ বৈঠক। কারা থাকবেন সেই বৈঠকে সেই সব খবর জানাবো। খবরে প্রথমে নজর রাখতেই হবে, তার কারণ আপডেট, অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট আরজি কর থেকে আসছে। আরজি করের প্রিন্সিপালের পদ থেকে পদত্যাগ করলেন সন্দীপ ঘোষ। সন্দীপ ঘোষ প্রিন্সিপালের পদ থেকে পদত্যাগ করলেন। সান্নিক প্রতিনিধি আমার সঙ্গে সরাসরি রয়েছে। সান্নিক, ঘটনার পর এতদিন পর আজ পদত্যাগ, কোথাও কি মনে হচ্ছে চাপে পড়ে পদত্যাগ করলেন? একেবারেই অতনু, সেই বিষয়টাই কিন্তু কোনো একদিক থেকে সামনে মনে হচ্ছে। তার কারণ গতকাল স্বাস্থ্য ভবন সূত্রে যে তথ্য উঠে আসছিল যে আজকের মধ্যেই হয়তো বদলি করা হতো এই অধ্যক্ষকে। ছাত্রছাত্রীদের একাংশের দাবি, তাছাড়াও সামাজিক মাধ্যমে আমরা কদিন ধরে দেখছি বারংবার অধ্যক্ষের বদলি বা অধ্যক্ষকে এখান থেকে সরানোর একটা দাবি কিন্তু উঠছিল। এই প্রসঙ্গে অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল অধ্যক্ষের ভূমিকা। সেই ভূমিকায় অধ্যক্ষের ভূমিকা কোনোভাবেই যেরকম ভূমিকা তিনি নিয়েছেন সেটা কাম্য নয়। ছাত্রছাত্রীদের একাংশ তা বারংবার দাবি করেছেন। তারপরেই কিন্তু আজকে যেটা দেখা গেল, আজকে দুপুরের মধ্যেই যেখানে শোনা যাচ্ছিল তার বদলির নোটিশ আসতে পারে তার কাছে, তার আগেই কিন্তু তিনি তার চাকরি থেকে পদত্যাগ করলেন, তেমনটাই তিনি জানিয়েছেন। এবং গোটা বিষয়টাকে তিনি বললেন যে ছাত্রছাত্রীদের একাংশ তাদের বক্তব্যে তার মনে হয়েছে তার মানে তিনি ইস্তফা দেন সেটাই তাদের কাছে কাম্য ছিল এবং রাজ্যের অনেক মানুষ সেটা চাইছিলেন। এবং যেহেতু এই গোটা ঘটনা তার কাছেও খুব অনভিপ্রেত এবং সব থেকে বড় কথা যে ছাত্রীর সঙ্গে এটা ঘটেছে তাকে তিনি নিজের কন্যা সম বললেন। আজকে বললেন যে যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত অনভিপ্রেত এবং তার কন্যা সম একজনের এই মৃত্যু তিনিও মেনে নিতে পারছেন না, সেই কারণেই তিনি পদত্যাগ করছেন। এবং তার বিরুদ্ধে ওঠা একাধিক অভিযোগ, কখনো তার বিরুদ্ধে তদন্তকে প্রভাবিত করার যে বিভিন্ন অভিযোগ ছাত্রছাত্রীদের তরফে স্টুডেন্টরা একের পর এক অভিযোগ করে এসেছেন। তাদের যে দাবিগুলো আন্দোলন করছেন তার মধ্যে অন্যতম দাবি ছিল প্রিন্সিপালকে পদত্যাগ করতে হবে। পদত্যাগ করলেন সন্দীপ ঘোষ, কিন্তু পদত্যাগ করে তিনি বললেন তিনি স্বেচ্ছায় পদত্যাগ করছেন, কোনো চাপে পড়ে নয়। এমনকি তিনি বললেন যে তিনি কোনো রকম কোনো ঘটনা নিয়ে মন্তব্য তো করেননি, আগে কোনো কিছু আড়াল করার চেষ্টাও করেননি। এই কথাগুলো তাকে বলতে হচ্ছে কেন, কেন এই কথা বলছেন সে প্রশ্ন উঠবে। তবে তার আগে শোনাবো কি বললেন সন্দীপ ঘোষ। ফিরে এসেছি, কিন্তু এইবারে ঘটনা সম্পূর্ণ আলাদা। এখানে রাজনীতি করা হচ্ছে। একটা মেয়েকে, একটা তরুণ ডাক্তারকে ধর্ষণ করা হয়েছে, কি খুন করা হয়েছে সেটা পুলিশ বলবে, সেটা আমি বলতে পারবো না। শুধু এইটুকু বলছি তার মৃত্যুটা স্বাভাবিক নয়, সেটা আমার মনে হয়েছে একজন ডাক্তার হিসাবে। আর তার দোষ হিসাবে আমাকে দোষী প্রতিপন্ন করা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে, আপনাদের প্রিন্ট মিডিয়াতে, সব জায়গাতেই আজকের একটাই খবর, সন্দীপ ঘোষ কেন অধ্যক্ষ আরজি করে এখনো আছে। তাই জন্য আমি মনে করলাম এই নৈতিকতার দায়িত্ব থেকে একজন মানুষ হিসাবে আমি রেজিগনেশন দিলাম। এর আগেও একই অভিযোগ উঠেছিল
ভাইরাল হয়েছে যে আপনি নাকি বলেছেন যে ওই মহিলা একা কেন সেমিনার রুমে ছিল। আবারও আমি বলছি, আমি এরকম কোনো কথা বলিনি। আমার মুখে কথা বসিয়ে আপনারা দেখেছেন বিগত আন্দোলন, যেটা ঝিলম সাহেব বললেন, আর বিগত দিনেও আন্দোলন হয়েছে। আবারও আমার মুখে কথা বসিয়ে আমার ঘাড়ে কাঁঠাল ভাঙা হয়েছে। সন্দীপ ঘোষ পদত্যাগ করলেন, তাহলে এবার আরজি করের প্রিন্সিপাল কে? নতুন অধ্যক্ষ হতে পারেন সুহৃতা পাল। কে এই সুহৃতা পাল? আমার সঙ্গে রয়েছেন অভিজিৎ, বলতে পারবেন অভিজিৎ? অতনু, আরজিকর মেডিকেল কলেজের প্রিন্সিপাল তথা অধ্যক্ষ ডক্টর সন্দীপ ঘোষ তিনি স্বেচ্ছায় পদত্যাগ দাবি করছেন, তবে এখনো পর্যন্ত স্বাস্থ্য দপ্তরের কাছে পদত্যাগপত্র পৌঁছায়নি। তবে এর আগে আমরা যেটা জানিয়েছিলাম, সম্ভবত তাকে আজকেই পরিবর্তন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে। একদিকে ভেতরের চাপ এবং বাইরের চাপ। আর বিভিন্ন চিকিৎসক সংগঠন, দেশজোড়া চিকিৎসক সংগঠনগুলি, রাজ্যের চিকিৎসক সংগঠনগুলি প্রত্যেকেই এই অধ্যক্ষ সন্দীপ ঘোষের পদত্যাগ দাবি করেছিলেন। এবং একই সঙ্গে হাসপাতালের ভেতর থেকেও, অর্থাৎ আরজিকর মেডিকেল কলেজের অভ্যন্তর থেকেও এই একই রকম দাবি উঠছিল। জুনিয়র ডাক্তারদের একটা বড় অংশ তারা দাবি তুলেছিল যে অধ্যক্ষকে পদত্যাগ করতে হবে, অপসারণ করাতে হবে। এবং সেই অনুযায়ী তিনি সন্দীপ ঘোষ আজকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। যেটুকু এখনো পর্যন্ত খবর রয়েছে স্বাস্থ্য দপ্তর সূত্রে, যে ডক্টর সুহৃতা পাল তিনি বর্তমানে স্বাস্থ্য দপ্তরের ওএসডিতে কর্মরত এবং এর আগে তিনি স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়, রাজ্যের স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় সেখানকার উপাচার্য ছিলেন। অর্থাৎ প্রাক্তন স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর সুহৃতা পাল, তাকেই সম্ভবত এই অধ্যক্ষ পদে আসীন করা হবে। এখনো পর্যন্ত অর্ডার বেরোয়নি। অর্ডার বেরোলেই আমরা দর্শকদেরকে সঙ্গে সঙ্গে আপডেট করবো। অতনু, ধন্যবাদ অভিজিৎ। তো 12 ঘন্টার মধ্যে পদত্যাগ করতে হবে দাবি ছিল আন্দোলনকারী আরজি করের ছাত্রছাত্রীদের, পড়ুয়াদের, ডাক্তারি পড়ুয়া যারা রয়েছেন তাদের দাবি ছিল। তো পদত্যাগ করেছেন প্রিন্সিপাল। এবার তারা কি বলছেন সন্দীপ ঘোষের পদত্যাগের পর? এবার তারা কি চাইছেন? তারা এই